দর্শক, ইস্পাহানি মির্জা পরিচয় মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজকে আমরা কথা শুরু করব নারীর নিরাপত্তা নিয়ে। এ নিয়ে অনেকগুলো খবর আপনারা দেখেছেন, প্রতিবাদের খবরগুলো দেখছেন, তার মধ্যেও ধর্ষণের ঘটনায় অভিযোগ আমরা দেখছি, গ্রেফতারের ঘটনা রয়েছে কয়েকটি। কথা হচ্ছে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো যথেষ্ট হচ্ছে কিনা। এছাড়াও সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন জনাব মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং তাজনুভা জামিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে একটি প্রতিবেদন দেখব। আজকে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে নারীদের নিরাপত্তার দাবিতে, সে নিয়ে প্রতিবেদনটি। কখনো ইয়াসমিন, নুসরাত, পূজা, কখনো পারুল, তনু, মুনিয়া, আসিয়া। ধর্ষণের শিকার নারী শিশুর এই তালিকা জ্যামিতিক হারে বাড়াচ্ছে নিপীড়িতের পাল্লা। অথচ টোটেম যুগ থেকে বর্তমান কত ভাঙন গড়ন, বয়স বেড়েছে সভ্যতার। তবে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে সেই প্রশ্ন থেকেই যায়। ছেলের মধ্যে এটা আসবে কেন? আমি ঢাকা থাকি না থাকি, আমি পর্দা করি না করি, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। শিশু মেয়েটার উপরে কি একটা নির্যাতন গেছে, কি একটা অবস্থার মধ্যে সে গিয়েছে, সেটা আমি চিন্তা করতে পারতেছি না। আমরা চাই যাতে আর একটা ধর্ষণও এই বাংলার মাটিতে না ঘটে। প্রতিবারই ঘটনার পর ঢেউ লাগে প্রতিবাদে, বাদ যায়নি এবারও। সাম্প্রতিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার শিক্ষক শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছে, সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠছে। যেই বাংলাদেশে কোনো শিশু, কোনো নারী, এমনকি কোনো পুরুষ কিংবা কোনো ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হবে না। আমার সরকার যদি সেটা এশিওর করতে না পারে, তাহলে আমাদের উন্নতি হলো কোথায়? তাহলে স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি পেয়ে আমরা কোন দিকে এগুলাম? যখন এরকম ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে রাষ্ট্র এবং সরকারের যে নিষ্ক্রিয়তা, সেটা কোনোভাবেই কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে দিনভর ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করেন। কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে একটা ঘটনা ঘটে গেছে, তো সবকিছু মিলায় এই মুহূর্তে আমরা মেয়ে হিসেবে নিরাপদ বোধ করছি না। ধর্ষণ করে তারা পার পেয়ে যায়। সো আমাদের আজকে একটাই দাবি যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। এটা যদি না করা হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্টে আমরা পদত্যাগ চাই। বুয়েট শহীদ মিনারেও হয় ধর্ষণ বিরোধী বিক্ষোভ। এদেশের এই শিশুটির আর্তনাদের এবং তার শরীরের প্রতিটি ক্ষতের দায় আমাদের। এই অবস্থায় জাতি হিসেবে আমরা লজ্জিত। প্রশাসনের এই উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। রাজধানীর ভাটারায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে প্রতিবাদ করেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরুতেই নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে আসতে চাই। যে ঘটনাগুলো আমরা দেখলাম সেখানে সরকারের তরফ থেকে কিছু কিছু পদক্ষেপের কথা বলা হচ্ছে, জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে। এখানে দুটো বিষয়, এক হচ্ছে ধর্ষণ, এর পাশাপাশি নারীদের নানানভাবে হেনস্থা করার দুটি ঘটনা, শাহবাগে একটি, লালমাটি একটি, সেটা আমরা দেখলাম। প্রথম কথা হচ্ছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনটা আসলে কিভাবে আমরা শুরু করব, এবং দ্বিতীয়ত যে আইনগত পদক্ষেপগুলোর কথা বলা হচ্ছে সেগুলো যথেষ্ট হচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, যে কোনো এই ঘটনাগুলো সবসময় ছিল, আগেও ছিল, কিন্তু এই কয়েকদিনের মতো কিন্তু মাঝখানে ছিল না, ছিল র্যান্ডম ছিল, অস্বীকার করব না। এখানে আইনের অনুশাসন বলবৎ হয় নাই, এবং যে কোনো ঘটনা রাষ্ট্র যারা পরিচালনা করে, রাষ্ট্রের কোনো হ্যান্ডসের কোনো সমস্যার জন্য রাষ্ট্রই দায়ী হতে হয়, তাদেরকেই দায়ী হতে হয়। আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে এবং গিয়েছে, এবং এই একটার বিচারহীনতা, প্রত্যেকটার বিচারহীনতার জন্য কিন্তু আরও এটা বৃদ্ধি পাচ্ছে। কারণ পৃথিবীটা এখন খুব ছোট হয়ে গেছে, জিও পলিটিক্সে বলি বা আমরা এই যে ফেসবুক, টুইটার এইসবে বলি, সাথে সাথে খবরগুলো চলে যায়। তো সেইখানে যদি সত্যিকার অর্থে প্রথম দিন যদি এই সরকারের সময়ই 7 মাস, এই সরকারের বয়স 7 মাসের মধ্যে আমরা যদি খেয়াল করি, প্রথম দিকে কিন্তু এমন ছিল না, এত ক্রমবর্ধমান হার ছিল না। যদি প্রথম দিকে যদি বিচারহীনতা না থাকতো, যদি সত্যিকার অর্থে আইনের অনুশাসনটা কায়েম হতো এবং মাইন্ডসেট যদি পরিবর্তন হতো, তাহলে কিন্তু এই অবস্থাটা আজকে হতো না।
এই অবস্থা, এটা ডোমেস্টিক, যেটা আসিয়া নিয়ে ঘটনা, যেটা উত্তাল বাংলাদেশ, এটা ডোমেস্টিক ভায়োলেন্স। বাট যদি অন্য ভায়োলেন্সগুলো, সব ভায়োলেন্সগুলোর যদি একটা মানে বিচার হতো, তাহলে এই জায়গাটায় আসতো না, তাহলে আজকে জিরো টলারেন্সে কথা বলতে হতো না সরকারকে। সরকার কোথায় জিরো টলারেন্স করে? এক সপ্তাহ আগে যখন হোম অ্যাডভাইজার উনি রাত 3টার সময় আপনার প্রেস কনফারেন্স ডাকলেন, মনে হলো রাষ্ট্রের বিশাল কিছু হয়ে গেছে, একদম কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে রাত 3টায় ডাকতে পারে, কোনো দেশের কোনো অসুস্থ চরম অসুখের, যেমন এই যে কি বলে করোনার মহামারী, এরকম পৃথিবীব্যাপী মহামারীর জন্য ডাকতে পারে, এছাড়া এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু উনি অবাক বিস্ময়ে আমরা দেখলাম, উনি কি বললেন, ডেকে এত রাতে বললেন যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে ভালো। যখন কিনা তার আপনার আইজিপি বললেন যে দেশে চুরি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি বেড়ে গিয়েছে একই সাথে। তো এই যে জিনিসগুলো সরকার অন্য সরকারের মতো, যে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের মতো করেই কথা বলছে সব দিক থেকে, তাহলে একটা সরকার ব্যর্থ আমি কেন বলতে পারি না এত কিছুর পরে? আমি এই সরকারের, আপনার গতকালকে আমিও ওইখানে ছিলাম, আপনার সরকারের ঢাকা মেডিকেলে মেয়েটাকে দেখতে সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা গেলেন। উনি গিয়ে কি বললেন? উনি বললেন যে এই ব্যাপারে আমরা খুব নিন্দা জানাচ্ছি। উনি কাকে নিন্দা জানাবে? নিন্দা তো আমরা জানাবো, ক্ষুব্ধ আমরা হব। ওনার তো নিন্দা জানানোর কথা না, উনি সরকারের লোক, উনার অ্যাকশনে যাওয়ার কথা। উনি অ্যাকশনের বদলে নিন্দা জানাচ্ছেন। তাহলে যদি এই যে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, আমরা যে ছোটবেলা পড়ছি, ওরকম করে যদি দেশ চালায়, তাহলে তো দেশের এই অবস্থা হতেই থাকবে। আজকে যখন সব ঠিক আছে, ছেলেমেয়েরা আমাদের আন্দোলন করছে, ফাইন, কিন্তু হঠাৎ করে ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, এইসবের কিন্তু এই সিমটমগুলো কিন্তু ভালো কিছু না। লেখাপড়া বাদ দিয়ে কোনো কিছুই হয় না। লেখাপড়া বাদ দিয়ে একই সাথে আন্দোলনও চলবে, এটা এমন কিছু, আবারও বলছি আমি, দেশের যুদ্ধ চলছে না, আন্দোলন চলবে। আন্দোলনে বাধ্য করা হবে যে এটা ডাইরেক্ট অ্যাকশন, এবং অ্যাকশন বি কুইক। সেটা না করে যে আমি পরীক্ষা বর্জন করলাম, লেখাপড়া বর্জন করলাম, এটার অর্থটা কি? সব কিছু মিলে দেশের অবস্থা কিন্তু ভীষণভাবে তৈথবচ। আমি এর চেয়ে ভালো কোনো শব্দ আমি পেলাম না। আমি শুধু এই জায়গায় বলতে চাই যে একটা বিচারহীনতা 10টা বিচারহীনতার জন্ম দেয়। আমাদের মাইন্ডসেটটা, আমাদের সামাজিক অবস্থানটা, সামাজিকভাবে যদি এটাকে আমরা দূর করতে না পারি, আমরা কিন্তু একটা সময় আমাদের দেশে আপনার অ্যাসিড নিক্ষেপকারীদের সংখ্যা যেমন বেড়েছিল, অ্যাসিডের সংখ্যাও বেড়েছিল। এটা কিন্তু সরকাররা, তৎকালীন সরকাররা ওই ব্যাপারে চেয়েছিল বলেই কিন্তু ওটা বন্ধ হয়েছিল। তাহলে সরকার কেন, এই সরকারের তো কোনো রাজনৈতিক অবস্থান নাই, কোনো রাজনৈতিক দল নাই, তার তো কারো কাছে জবাবদিহিতা নাই, তাহলে কেন সরকার আইনের অনুশাসন কায়েম করতে পারছে না? ধন্যবাদ। তাজমুল জামিন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। শাহবাগে এবং লালমাটিতে নারীদের হেনস্থার যে ঘটনা, সেখানে ধর্মকে ব্যবহার করার এক ধরনের প্রয়াস ছিল, এবং শাহবাগের ঘটনায় যিনি অভিযুক্ত তিনি জামিনে বের হয়ে আসার পরে তাকে সংবর্ধনাও দিয়েছেন কেউ। এই যে একটা দৃষ্টিভঙ্গি যে নারী কিভাবে পথ চলবেন সেটা অন্য কেউ বলে দিতে পারেন, তার পরিবর্তন হবে কিভাবে? ধন্যবাদ মঞ্জুর আপনাকে, আমার সহ আলোচক এবং যারা দর্শক শুনছেন সবাইকে শুভেচ্ছা। আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু আরেকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যখন এই ধর্ষণের এবং নারী সহিংসতার ব্যাপারগুলো এই কয়েকদিনে খুব আলোচিত হচ্ছে, আমার চোখে একটা সরকারি হিসাব পড়েছিল যে গত এই মাসেই, মানে এই বছরেই 2025-এই 88 জন নারী এবং কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে, এটা সরকারি হিসাবে। এবং গত বছর 2024-এ 516 জন, 2023-এ 639 জন, 2022-এ 987 জন, 20-21-এ 1200, এবং করোনাকালীন ছিল সবচেয়ে বেশি। সো এগুলা কিন্তু সবসময়ই ছিল, এবং এই সময়টাতে এসে যে এই যে আসিয়া হলো, ধর্ষিত হলো, এরপর কিন্তু সে তার 164 ধারায় কিন্তু 4 জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল, এবং তাদের জবানবন্দি কিন্তু মিল আছে একজনের সাথে আরেকজনের, এবং অ্যারেস্টও হলো। এরপর কিন্তু আমরা এই কাজটা কিন্তু হয়ে গেছে, গ্রেফতার পর্যন্ত কিন্তু ব্যাপারটা হয়ে গেছে। এরপর কিন্তু আমরা মানে ধীর গতি দেখছি, এরপর কিন্তু আর যাচ্ছে না। আমি আপনার প্রশ্নের আসার আগে আরেকটা ঘটনা আমি একদম না বললেই না। এই মাসেই, গত মাসে 27 ফেব্রুয়ারি
একটা শিশুর ধর্ষক, দিনাজপুরের পার্বতীপুরে 13 বছরের একটা শিশুর ধর্ষক, সে যখন ধর্ষিত হয় 2016 সালে, তার বয়স ছিল 8 বছর। তার ধর্ষণের ফলে তার যৌনিপথ এবং মূত্রথলিতে ফিস্টুলা হয়ে গিয়েছিল। সো কন্টিনিউয়াস তার প্রস্রাব মাসিকের পথ দিয়ে ড্রিবলিং হতে থাকে। তার বয়স এখন 13 বছর। এই বাচ্চা মেয়েটার ধর্ষক তার প্রতিবেশী সাইফুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হয়। গত মাসের 27শে ফেব্রুয়ারি মাত্র 8 বছর কারাভোগের পর সে জামিনে মুক্তি লাভ করে এবং মাইক্রোবাস করে বাসায় আসে। প্রতিবেশীর যে বাসায়, ওই মেয়ের বাসার পাশেই সে আবার আসে। তার মেয়েটার বাবা একজন কৃষক, সে বাজারে গিয়ে জানতে পারে যে তার মেয়ের ধর্ষক জামিনে ছাড়া পেয়েছে। তো আমি এইগুলা বলার কারণ এটা হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ। আমরা কিন্তু, সরকার তো এর দায় এড়াতে পারে না, কিন্তু বিচারের বিভাগের যে একটা সংস্কার বা বিচার, মানুষ দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে যে এটার যে কোনো জবাবদিহিতা বা এটার যে কোনো সংস্কার নাই বছরের পর বছর, এটাও কিন্তু এই নারী সহিংসতা এবং ধর্ষণের বৃদ্ধির অন্যতম কারণ বলে আমি মনে করি। এবার আপনার প্রশ্নে আসি যে একজন মেয়ে কি পোশাক পরবে, তার স্বাধীনতা পোশাক পরার ব্যাপারে, সে প্যান্ট শার্ট পরুক, সে হিজাব করুক, এটার বিরুদ্ধে এটা সম্পূর্ণ তার ব্যাপার, সে কি পোশাক পরবে। কিন্তু আমাদের যেখানে এটা দেখা যায়, যেটা আমরা, যে যখনই আমি বলি যে নারী কি পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তখনই যেই বলবে তাকে ইসলামী বিরোধী বলে ট্যাগ দেওয়া হয়। এটা আমরা বিগত 15 বছর ধরেও দেখেছি, এখনো কিন্তু আমরা এই চর্চাটাই দেখি। এবং সে কিন্তু শুধু, আমি যখন বলবো যে সে তার প্যান্ট শার্ট পরার ইচ্ছা, সে প্যান্ট শার্ট পরবে, তখন কিন্তু আমি কিন্তু একই মানুষ আবার বলছে যে সে যদি হিজাব করতে চায়, আপনি কিন্তু জোর করে তাকে হিজাব, এরকম কিন্তু একটা ঘটনাও ঘটেছে ঢাকা ইউনিভার্সিটিতে, যে তাকে তার হিজাব খুলতে বাধ্য করা হয়েছে। যে এটারও কিন্তু আমরা কিন্তু একই সাথে প্রতিবাদ করছি। কিন্তু ব্যাপারটাকে এই যে বাইনারি, যে প্রগতিশীল বনাম ইসলাম, এই বাইনারি রাজনীতিটা আমরা বিগত আওয়ামী আমলে দেখে এসেছি এবং দুর্ভাগ্যজনকভাবে এটার চর্চাটা এখনো আছে। এটা দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তন হবে, আমাদেরকে এগুলা নিয়ে কথা বলতে হবে। এই যে এগুলা যে স্পেসিফিকভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার যে কালচারাল ফুয়েল হিসেবে কাজ করেছে, এই ধরনের দুইজনকে মুখোমুখি দাঁড় করানোর যে একটা রাজনীতির আওয়ামী লীগ চর্চা করে এসেছে এবং এইভাবে যে বাংলাদেশের মানুষকে বিভাজন করেছে, এগুলো যে ইউজ করে রাজনীতি করেছে, এটা মানুষকে বুঝাতে হবে। ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। আজকে আদালতের নির্দেশনায় এই ধর্ষণে যিনি ভিকটিম, তার ছবি সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, জানি না কতদূর বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আমাদের গণমাধ্যম এই ব্যাপারগুলোতে কি যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে পারছে? এবং তার পাশাপাশি তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যম চলে এসেছেন, সেখানে এই ঘটনাগুলোতে ভিকটিমের পরিচয় গোপন করার যে আইন রয়েছে সেগুলো সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। এখানে যারা এইসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে নিরাপত্তা দেয়া এবং সামাজিকভাবে তাদের হেয় প্রতিপন্ন যাতে না হতে হয়, সেই ব্যাপারেও কি আমরা কোনো কাজ করতে পেরেছি? জি, ধন্যবাদ আপনাকে। আমাকে খুব কঠিন প্রশ্নে ফেলে দিয়েছেন আপনি, গণমাধ্যমের প্রশ্ন তুলে। আমরা খুব যে একটা দায়িত্ব পালন করতে পারছি ঠিক তা নয়, চেষ্টা করছি, কিন্তু কখনো কখনো কুলানো যাচ্ছে না। সেটার আবার নানা কারণ। তো মিডিয়া বলতে একটা সোশ্যাল মিডিয়া আর একটা মূলধারার গণমাধ্যম। মূলধারার গণমাধ্যমগুলো চেষ্টা করে, যথেষ্ট চেষ্টা করে। সোশ্যাল মিডিয়া যেটাকে আমরা খুব গুরুত্ব দেই না, যেহেতু সেটার কোনো সম্পাদকীয় কর্তৃপক্ষ নেই, কোনো সম্পাদক নেই, ম্যাটার এডিট করার জন্য কোনো প্রুফ রিডার নেই, যার যা ইচ্ছা ওখানে লেখেন, তারা ছবিও দেন, মন্তব্য শব্দ যাচ্ছে তাই। আপনার সাবজেক্টের সাথে ধর্ষণ যে শব্দটা, আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম যে এটার বিকল্প কোনো শব্দ আছে কিনা, থাকলে ওইটাই ব্যবহার করতাম। এই পর্যন্ত আমি পাইনি, এটার বিকল্প বাংলা শব্দ নাই, বাধ্য হয়ে এই শব্দে উচ্চারণ করতে হয়। তো যদি আমাদের জননিরাপত্তা ঠিকঠাকভাবে থাকতো, তাহলে নারী নিরাপত্তার জন্য আলাদা আলোচনা করতে হতো না, স্বাভাবিকভাবে নারীও নিরাপদে থাকতেন। তো নারী স্পর্শকাতর আমরা গল্পে, কবিতায় নানান সম্বোধন তাদেরকে করি, প্র্যাকটিক্যালি সম্মান কতটুকু করি সেটা নিয়ে কিন্তু বিতর্ক ছিল এবং এখনও আছে। আগেও দেখা গেছে, এখনও দেখা যাচ্ছে, যেটা কোথাও একটা এই ধরনের বাজে ঘটনা ঘটলে শুরুতেই যে ধর্ষণ করেছে তাকে একটু নির্দোষ প্রমাণের জন্য মেয়েটার পোশাকটাকে একটু দায়ী করার একটা প্রবণতা আছে আমাদের, যে দোষটা মেয়েটার, অথবা মেয়েটার পোশাকটার দোষ, অথবা ধর্মটাকে একটু টেনে নিয়ে আসা। তো আমাদের তনু বা মিতু তারাও কিন্তু হিজাব পরাইছিলেন,
ফেনীতে মাদ্রাসার যেই ছাত্রীটা আগুনে আত্মহত্যা করেছে, খুব চাঞ্চল্যকর ঘটনা। ওই মেয়েটাও হিজাব পরায় ছিলেন এবং বোরকা পরা ছিলেন। অর্থাৎ হিজাব বা শাড়ি, প্যান্ট বা শার্ট এগুলো আসলে মোটেই মুখ্য নয়। মুখ্য হচ্ছে যে বদমতলব, সোজা বাংলায় বললে অসভ্যতা, বর্বরতা। তো এই বর্বরদের যেন তেন শাস্তিতে কিন্তু হয় না। আজ আদালত যেই রুলিংটা দিয়েছে, যে নির্দেশটা দিয়েছে, অত্যন্ত উপলব্ধি থেকে দিয়েছে যে যেন ছবিটা না থাকে। আর পরের অংশে আপনি যেটা বললেন যে তাকে যেন সামাজিকভাবে হেয় হতে না হয়, হেয় যা হবার সে কিন্তু হয়েই গেছে, এটা উদ্ধার করার আর কোনো সুযোগ থাকে না। আর একজন আইনাঙ্গনের মানুষ হিসেবে আপনি ভালো করেই জানেন, এই ধরনের ঘটনাগুলো যখন বিচারের আওতায় নেওয়া হয়, আইনের আওতায় যায়, বিশেষ করে আদালতে যায়, অসংখ্য ঘটনা আছে যিনি অভিযোগ করেন যে নারী, একটা পর্যায়ে ওই নারীর বাধ্য হন ওই অভিযোগ প্রত্যাহার করতে, কারণ পদে পদে তাকে হেনস্থ হতে হয়, তাকেই প্রমাণ করতে হয় সে যে নির্যাতিত হয়েছে বা ধর্ষিত হয়েছে। ওই জায়গা থেকে আমরা কিন্তু এখনো বের হতে পারিনি, বরং এই নিয়ে রসালো আলাপটা তখন জমে ভালো, এবং এক ধরনের দুষ্ট সাংবাদিকতা তখন তৈরি হয় যে এই নিয়ে একটু কসলানো, পাঠক ধরা বা দর্শক ধরা। তো ওই প্রবণতা থেকে আমাদের বের হতে হবে। আমরা ইয়াসমিন বলেন, তনু বলেন, মুনিয়া বলেন, আসিয়া বলেন, প্রত্যেকটা ঘটনায় কিন্তু এসব ঘটনা দেখছি। খুব নিন্দনীয়ভাবে নারীদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। যার যার জায়গা থেকে ওই দায়িত্বটুকু আমরা পালন করি না। যতক্ষণ না নিজের উপর পড়ে ততক্ষণ পর্যন্ত ওই বেদনাটুকু আমরা বুঝতে চাই না। যে কারণে শুধু বাংলাদেশে এরকমটা হচ্ছে বা আর কোথাও হয় না, নিশ্চয়ই এটা জঘন্য অপরাধ। আর জঘন্য অপরাধ বিবেচনাতেই মধ্যপ্রাচ্যের আরবীয় দেশগুলোতে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, কিন্তু সেটা সময় নিয়ে পাথর মারতে মারতে তাকে হত্যা করা হয়। মঙ্গোলিয়াতে সম্ভবত হত্যা করা হয় ওই ধর্ষিতার পরিবারের কারো হাত দিয়ে, অর্থাৎ দৃষ্টান্ত তারা যেটা রাখতে চায়। চীনে বিচারের দিকে খুব একটা যাওয়া হয় না, নো ট্রায়াল, মেরে ফেলা। আরো কয়েকটা দেশ আছে, আফগানিস্তানে একদম মাথা বরাবর গুলি করে মেরে ফেলা শাস্তি। অর্থাৎ তারা বিচারের শর্ট কোর্সে বিচারটা করে, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা লম্বা একটা ট্রায়ালের মধ্যে চলে যায়। তো আজকে আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে অল্প সময়ের মধ্যে যেন এই ধরনের বিচারগুলো হয়। এক্ষেত্রে উল্লেখ করতে হয়, নীলুফার বনিয়াপা যেটা বলেছেন, একসময় অ্যাসিড সন্ত্রাস কিন্তু এরকম ব্যাপক হয়েছিল। তো সেটা ছিল আবার স্বৈরাচার আমলে, অর্থাৎ এরশাদ আমলে। তো যেহেতু স্বৈরাচার আমল, সব কিছু নিয়েই যা ইচ্ছা তা বলার একটা প্রবণতা আমাদের কখনো কখনো হয়ে যায়, যৌক্তিক বিষয় বাদ দিয়ে। ওই সময় একটা দৃষ্টান্তমূলক আইন হয়েছিল যে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বোধহয় খুব একটা দেয়া হয়নি কাউকে, কিন্তু ম্যাজিকের মতো অ্যাসিড নিক্ষেপ বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ সরকারের দিক থেকে, যারা সরকারে আছেন তাদের দিক থেকে যদি কঠোর অবস্থান টের পায়, এতে করে যে বর্বর যাদেরকে বলি, ওরা নারী কেন, যে কোনো মানুষের উপর অত্যাচার করতে ভয় পাবে। এখন নারী হোক আর পুরুষ হোক, কারো উপরে কেউ অত্যাচার করতে, নিপীড়ন চালাতে কিন্তু ভয় পাচ্ছে না। আরেক ধরনের ফ্যাসিস্ট কর্মকাণ্ড কিন্তু এখন চলছে, যেখানে যে যা পারছে, যার যতটুকু সাধ্য কুলাচ্ছে, সে কেয়ার করছে না কাউকে। এরকম একটা জায়গায় যখন আজকে উপদেষ্টাদের কয়েকজন বলেছেন, ভালো কথাই বলেছেন, যে তাদের এখন থেকে কঠোর হবেন। তো এতদিন পর অন্তত যখন মনে হয়েছে যে তাদের কঠোর হওয়া লাগবে, তো প্রশ্ন নাই করলাম যে এতদিন কেন মনে হয় নাই যে কঠোর হওয়া দরকার করেনি। তো এখন যখন আপনারা কঠোর হওয়ার দরকার মনে করেছেন, তো আমরা একটু অপেক্ষা করতে পারি যে কি, কোন মাত্রায়, কি পরিমাণে কঠোর তারা হন, কি দৃষ্টান্ত তৈরি করেন। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো নীলুফার চৌধুরী মনি আপনার কাছে। এখন বেশ খানিকটা আলোচনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে যে একটি গণপরিষদ নির্বাচন হবে, সেটার ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন তিনি বলেছেন যে এই ব্যাপারে মতৈক্য হওয়ার সম্ভাবনা নেই। এটা কি বিএনপির দলীয় অবস্থান নাকি তিনি তার ব্যক্তিগত অবস্থানটা জানাচ্ছেন? দেখেন, একজন যখন দায়িত্বশীলতার জায়গা থেকে কথা বলে তখন অবশ্যই তার দলীয় অবস্থাটাই ক্লিয়ার করে। উনি তো বলার সময় বলে নাই যে এটা আমার ব্যক্তিগত অবস্থান। এটা ধরেন আমরা যারা মিডল ক্লাসের, না নেতা না কর্মী, তারা যখন কথা বলি সেটা ধরে নেওয়া যায় যে ব্যক্তিগতভাবে বা একটা অনুমান করে বলা। বাট স্ট্যান্ডিং কমিটির মেম্বার উনি যখন কথা বলেছেন তখন তো আমাদের মনে হয় যে উনি তার দায়িত্বশীলতা। যুক্তিটা কি, মানে যে প্রয়োজনগুলোর কথা বলা হচ্ছে সাংবিধানিক পরিবর্তনের,
সেক্ষেত্রে সংসদের মাধ্যমে সংবিধান পরিবর্তনের কিছু সীমাবদ্ধতা রয়েছে আমাদের সর্বোচ্চ আদালতের রায়ের কারণে, সেগুলো তাহলে আপনারা কিভাবে এড়িয়ে যাবেন বা সেটা উতরে যাবেন? এটা নেক্সট যে গভর্নমেন্ট আসবে ইলেকশনে বা ইলেকশনে যারা আসবে তারাই এটার বাকিটা ঠিক করবে। এমন তো বলা নাই যে সংস্কার আগে ঠিক করে, সংস্কার হচ্ছে ধারাবাহিক একটা প্রকল্প, এটা চলতেই থাকে। এটা এনভায়রনমেন্ট অনুযায়ী এটা বর্ধিত হয় বা কর্তন হয়, এটা ডিমান্ড যা করে। তো সেই জায়গা থেকে এটা সংসদের বিকল্প হতে পারে না। সংসদ থাকবে, সংসদ জয়যুক্ত হয়েছে বা না জয়যুক্ত হয়েছে বলার পরে এটা থাকবে কি থাকবে না, এটা আমার মনে হয় এটা নিয়ে এত তড়িঘড়ি করার কিছু নেই। আমাদের কথা হচ্ছে যেটা সবচেয়ে বেশি জরুরি দরকার, যে সংস্কারগুলো লাইক নির্বাচন কমিশনে যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক করা, তারপরে আপনার ভোটের জন্য হালনাগাদ ভোটার আইডি কার্ড যারা নতুন পাবে তাদের ভোটের মানে যোগ করা, নতুন ছেলে মেয়েদের যারা ভোটার হয়েছে এই জিনিসগুলো, এবং ভোট সংশ্লিষ্ট জিনিস নিয়ে সংস্কারগুলো আগে করা দরকার। সেখানে এটা স্বাভাবিক, যখন 1-11 ছিল তারপরেও আপনি জানেন যে অনেক সংস্কার হয়েছিল, প্রায় 1.5 শতাধিক সংস্কার হয়েছিল। শেষে কিন্তু 50টার মতো সংস্কার টিকে ছিল মনে হয় যে এরকম, বাকিগুলো কিন্তু সব হাওয়া। তো এই জন্য যে এই সরকার আপনার ভোটবিহীন একটা সরকার, জনগণ তাদের কিছু দিনের জন্য এবং ভোটের জন্যই তাদেরকে রাখা, একটা সুন্দর ভোট দিবেন, সারা জীবন মানুষের কাছে হৃদয়ের ভেতরে থাকবেন, এটাই আমরা চাই। এবং এই জন্যই আমাদের নেতা কিন্তু বারবার বলেছেন এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা, আমরা চাই এই সরকারকে সহযোগিতা করতে। বলেছিলেন যে সংস্কারের জন্য তারা সময় দিতে চান এবং এটা আমরা তো দিয়েছি, 7 মাস আপনার চলে গিয়েছে। সংস্কার যদি হতো, একটা সংস্কার হওয়ার জন্য কতদিন সময় লাগে? 7 মাস সময়টা কিন্তু তার হানিমুন পিরিয়ড চলে গিয়েছে, তার সংস্কারের কাজ হচ্ছে, সংস্কার জমা হয়েছে জানুয়ারি শেষ নাগাদ, সব সংস্কার জমা হওয়ার কথা। এখন হঠাৎ করে যদি আবার চিফ অ্যাডভাইজার বলে ফেলেন যে আমি তো সংস্কারই করতে পারি নাই, এটা তো হলো না। উনি তাহলে কি বললেন? এতদিন বললেন যে জানুয়ারি 2nd উইকে দিবে, জানুয়ারি 31শে জানুয়ারি পর্যন্ত দিবে, তো এখন আবার এই কথাগুলো আসে কেন? তো সংস্কার যতটুকু হয়েছে ততটুকু নিয়ে কাজ করতে থাকুক। সেটার জন্য আমরা মনে করি যে পরবর্তী সরকারের বিকল্প কিছু হতে পারে না। এটা আমাদের কথা না, প্রত্যেকটা রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল। তাহলে কি এটা ধরে নেব যে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আসলে নির্বাচন আয়োজন ছাড়া আর কোনো ধরনের সংস্কার বিএনপি প্রত্যাশা করে না? নো, বিএনপি ওই ধরনের প্রত্যাশা করে না। যেটুকু জীবন ধারণের জন্য যেটুকু দরকার প্রাথমিক, যে সেটাও আবার কিন্তু পরবর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় আসার পরে সেটাকে কিন্তু আবার বৈধভাবে বৈধ করতে হবে। সেটা নিয়ে প্রাইমারিভাবে সব দল মিলে কাজ করা যায়। কিন্তু আপনি একটা অবাক করার মতো ঘটনা আপনি দেখেছেন যে এই সরকার রাজনীতিবিদদের ডেকেছে বিভিন্ন সময়, 2-3 বার 4 বার। তারা কি একটা বারও কি খুব সুন্দরভাবে তাদেরকে সত্যিকার অর্থে আলোচনা করার জন্য ডেকেছে? একটা চা চক্রের মতো 10 মিনিট 20 মিনিট 10 মিনিট 20 মিনিট একটা এই হরিবল মার্কা একটা দেশের সব কিছু চরম সমস্যার মধ্যে 10 মিনিট 20 মিনিটে কি একটা সরকারের সাথে, তো অনভিজ্ঞ সরকার, অনির্বাচিত সরকার, তাদের সাথে কি 10 মিনিট 20 মিনিটে পাস্ট নির্বাচিত সরকারদের কথা বলা যায়? চলে। অভিজ্ঞতা শেয়ার করার জন্য কিন্তু দিনের পর দিন সময় লাগে। সেটা নিয়েই কিন্তু ধরেন ব্রিটেনের সংবিধান, অলিখিত সংবিধান, প্রায় 800-850 অলিখিত সংবিধান আছে, যেটা ব্রিটিশদের মতো একটা দেশ চলে। সেই অলিখিত সংবিধানে যদি তারা চলতে পারে, বাংলাদেশে এত সংবিধান ক্লিয়ার কাট থাকার পরেও চলতে পারে না, কারণ সংবিধান মানে না। ওরা অলিখিত সংবিধান যতটা মানে, আমরা লিখিতটাও ততটা মানি না। আমাদের 28-এর খ ধারায় বলা আছে নারী পুরুষ ধনী গরিব প্রকারভেদে সবার জন্য আইন সমান। তাতে কি আমাদের সবার জন্য যদি আইনটা সমান হতো, আমাদের যারা এই যে ধর্ষিত হয়, এই যে শ্লীলতাহানির শিকার হয়, এই যে ইফটিজিংয়ের শিকার হয়, তাদের কিন্তু ম্যাক্সিমামই হয় মিডিল ক্লাস, না হয় আন্ডার মিডিল ক্লাস। তো তারা কি বিচার পায়? অথচ ওইখানে কিন্তু আপনার আইনে লিখে আছে এটার জন্য কিন্তু আপনার 2nd রিপাবলিকের দরকার পড়ে না।
আইন আমরা ফলো করি না, আইন আমরা মান্য করি না। এটার জন্য যদি আমরা বলি যে আমরা সংস্কার চাই, তাহলে এই আইন তো সেই আইন, একই আইন হবে। সদা সত্য কথা বলিব পৃথিবীতে, এটার বিকল্প আর কোনোভাবে, এটা আমি মিথ্যা বলিব না, বিকল্প হলো, কিন্তু ঘটনা কিন্তু একই হলো। তাহলে যে যে সংবিধানটা আছে সেই সংবিধান ফলো করলেই তো হয়ে যায়। সংবিধান ফলো করার জন্য মাইন্ডসেট দরকার, সংবিধান ফলো করার জন্য আইনের অনুশাসন দরকার, সংবিধান ফলো করার জন্য সবার জন্য সমান আইন এটা থাকার দরকার। এই তিনটার একটাও বাংলাদেশের প্রেক্ষাপটে মানা হয় না। আমরা যেটা 15.5 বছরের অত্যাচারে মনে করেছিলাম যে বোধহয় এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, এই সরকারের সময় আমরা কিছুটা পাবো। এই সরকার কি করেছে, অতি অবাক বিস্ময়ে আমরা দেখেছি। এই সরকার আপনার পতিত সরকারদের পালিয়ে যেতে সুবিধা করে দিয়েছে। প্রথম একজন পালিয়েছে, আমরা ধরে নিলাম সেটাকে দেশের প্রয়োজনে হয়তো হতে পারে, কিন্তু পরের গুলা এই 2-3 হাজার লোককে যে বিভিন্ন আঙ্গিকে যে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এবং কাউকে অ্যারেস্ট করে নাই, কারো অর্থ জরিমানা করে নাই, কারো অর্থ ঘর ভর্তি যে টাকা, ব্যাংকের ভল্ট খালি, কিন্তু মানুষের আওয়ামী লীগের ঘর ভর্তি টাকা, সেই টাকার কোনো রকম কিছু করে নাই, যে কারণে সরকারও প্রতি পদক্ষেপে বিপদগ্রস্ত হচ্ছে এবং জনগণকেও বিপদে ফেলছে। তো এই সরকারকেই বুঝতে হবে যে আমি যদি না পারি তাহলে আমি তাড়াতাড়ি তড়িৎ ইলেকশন দিই। এই কথাগুলোই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার করে বুঝিয়েছে যে এটা আপনাদের কাজ না, এটা আপনি করেন, কিন্তু তারা কথাগুলো শুনে নেয়, এখনো শুনছে না। বিভিন্নভাবে তারা উল্টাপাল্টা নিউজ করছে, তবে যদি হয়, হতে পারে, এই টাইপের। জি, ধন্যবাদ। তাজমা জামিন, আপনার কাছে ফিরে আসি। 7 মাস পেরিয়ে গেছে, একটু আগে জনাব মনি যেটা বলছিলেন যে এই সময়ের মধ্যে যে ধরনের সংস্কারের আশা ছিল, যেহেতু সরকার সেটা করতে পারেনি, সেই কারণে এই ব্যাপারে আসলে খুব বেশি আশা তারা রাখেন না। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার দুটো ব্যাপারে আপনারা গুরুত্ব দিয়ে আসছেন। সেটা কি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আপনারা আশা রাখেন, নাকি রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করাটা জরুরি? এত বড় একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে মাত্র 7 মাস গিয়েছে। আমরা 15 বছরের একটা স্বৈর শাসন থেকে একটা গণ অভ্যুত্থান দিয়ে বের হয়ে এসে আমরা মাত্র 7টা মাস পাস করেছি। এবং প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু যে সুপারিশগুলো এসেছে, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে কিন্তু স্প্রেডশিট পাঠানো হয়েছে, প্রত্যেকটা সুপারিশ ওখানে যুক্ত করে তাদের মতামতের জন্য যে 3টা পয়েন্ট রাখা হয়েছে: একমত, ভিন্ন মত এবং আংশিক মত। এবং এটার ভিত্তিতে উনি একটা জুলাই চার্টার তৈরি করবেন বা প্রণয়ন করবেন, এভাবে কিন্তু উনি বলেছেন। তাহলে আমরা কিন্তু দেখছি যে উনি একটা প্রক্রিয়ার মধ্যে আছেন। এবং আমরা ঘোষণার দিন থেকেই, আত্মপ্রকাশের দিন থেকে আমরা বলছি যে আমরা, এবং এর আগে থেকেও বলে আসছি এবং আত্মপ্রকাশের দিন থেকেই বলছি যে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা সংবিধান প্রণয়ন বা সংস্কার চাই। আমরা চাচ্ছি গণপরিষদ নির্বাচন, ওনারা চাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন। এখন গণ অভ্যুত্থানটা কিন্তু আমরা সবাই ধারণ করছি, গণ অভ্যুত্থানকে কিন্তু আমরা সবাই গৌরবের সাথে মেনে নিচ্ছি, এবং এই গণ অভ্যুত্থানটা কিন্তু সংবিধান মেনে হয় নাই। এই গণ অভ্যুত্থানটা ইটসেলফ সংবিধানের বিপরীতে, এই চলমান সংবিধানের বিপরীতে গিয়ে কিন্তু অবস্থান নেয়। এবং একটা যখন গণ অভিপ্রায়, যে এই গণ অভিপ্রায়টাই কিন্তু সংবিধান। এবং এই যে বলছেন যে নির্বাচিত সরকার সংবিধান প্রণয়ন করবেন, অন্তর্বর্তী সরকার কিন্তু সংবিধান প্রণয়ন করতে পারে না, ঠিক একইভাবে নির্বাচিত সরকারও কিন্তু সংবিধান প্রণয়ন করতে পারে না, বরং নির্বাচিত সরকারকে নতুন সংবিধান থেকে ম্যান্ডেট নিতে হবে আইন প্রণয়নের জন্য। এমন একটা না যে আমরা গণপরিষদ নির্বাচন নিলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো আর জাতীয় নির্বাচন নিলে ওনারা সংখ্যাগরিষ্ঠতা পাবে। ওনারাও কিন্তু সংবিধানের সংস্কার চাইছে, কিন্তু আমরা প্রক্রিয়াটাতে একমত হতে চাচ্ছি এবং যে সুপারিশগুলো এসেছে এটার মাধ্যমে। এবং এখন এটাও বলছে, আমাদের আইন উপদেষ্টাও কিন্তু ওনার একটা বক্তব্যে 2-3 সপ্তাহ আগে একই কথা বলেছেন যে যদি আমরা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা সংবিধান প্রণয়ন করে সেটার আন্ডারে যদি আইনসভা করতে না পারি, এই ধৈর্যটুকু যদি আমাদের না হয়, তাহলে গণপরিষদ এবং আইন সংসদ, জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হতে পারে, দুটো একই সাথে সপ্তাহের ভাগ করে কাজ করবে। এবং এটা কিন্তু এই যে আপা বললেন যে ডিমান্ড, এটা কিন্তু আমাদের দলীয় ডিমান্ড না, এটা কিন্তু এটা বাংলাদেশের মানুষের জন্য। কারণ এই যে সংবিধানটা ছিল, এই সংবিধানের উপরেই কিন্তু আওয়ামী লীগ, ফ্যাসিজম
এবং তার একদলীয় শাসন কায়েম করেছে পুরো রাষ্ট্র। আমি এর বাকিগুলো বাদ দিলাম, আমি গত 15 বছরের কথাই বলি। এখন যদি আপনারা এত বড় একটা অভ্যুত্থানের পরে এই সংবিধানের উপরেই যদি আবার একই পথে হাঁটেন, তাহলে বাংলাদেশের মানুষ এর এতগুলা যে রক্ত গেল, বা বাংলাদেশের মানুষ যে এখন তাকিয়ে আছে, তারা কিসের দিকে তাকিয়ে আছে? সেই একই পথে। আমরা কিন্তু বলছি না যে গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতে আসবো বা আমরা এটাতে করবো। এখানে কোনো ষড়যন্ত্র নাই, এটা আমাদের দলীয় কোনো এজেন্ডা না, এটা কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থে। এবং সংস্কার প্রশ্নে আসি, সংবিধান ছাড়া বাকি যে সংস্কারগুলো আছে, এটার জনপ্রশাসন, পুলিশ, দুদক, নির্বাচন কমিশন, এগুলোর কিন্তু মিনিমাম সংস্কারের পরে এটার আউটকামেই কিন্তু নির্বাচনটা আসবে। আমরা কিন্তু একবারও নির্বাচনটাকে চাই না, অস্বীকার করি না, কোনো সময়সীমা, সবভাবেই আমরা প্রস্তুত। দেখেন, এই গণ অভ্যুত্থানের শক্তি থেকে বের হয়ে আসা একটা ঐতিহাসিক মুহূর্তে যে নতুন রাজনৈতিক দল এনসিপির জন্ম, আমাদের কিন্তু উদ্দেশ্য এই 2025 বা 26-এর নির্বাচন না। আমাদের পথ চলা বা আমাদের দৃষ্টি, আমাদের স্বপ্ন অনেক বড় বাংলাদেশকে নিয়ে। আমরা শুধু এমন না যে এই নির্বাচনটার জন্য তড়িঘড়ি করে একটা রাজনৈতিক দল করলাম এবং এই নির্বাচনটার জন্য আমাদের সবকিছু যুদ্ধ। আমাদের ফাইটটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। কারণ আমাদের মনে হয় যে বিদ্যমান সংবিধান আছে, এই সংবিধান আন্ডারে একটা যে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। এই ফ্যাসিজম থেকে গণতন্ত্রের পথে যখন যাওয়ার যে রাস্তা, যে পথটা, এই পথটা একটা ঐতিহাসিক এবং একটা বড় মুহূর্ত। এই সময় জাতীয় নির্বাচিত সংসদের কাছে বা নির্বাচিত সরকারের কাছে ওই ম্যান্ডেটটা নাই নতুন সংবিধান, যেটা গণপরিষদ, নির্বাচিত গণপরিষদের কাছে আছে, যেটাও একটা জাতীয় নির্বাচন। এখানে নির্বাচন নিয়ে জনাব নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন কদিন আগে একটি সাক্ষাৎকারে, সেখানে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচনটা বিলম্বিত হতে পারে, ডিসেম্বরের মধ্যে নাও হতে পারে। সেই ক্ষেত্রে আসলে যেহেতু ছাত্র প্রতিনিধিরা এখনো রয়েছেন সরকারে এবং ডক্টর ইউনূসের সাথে দীর্ঘদিন কাজও করেছেন জনাব নাহিদ ইসলাম, সেটা আসলে তিনি কোন অবস্থান থেকে বলছেন? এবং এই যে বিএনপির দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, সেটার সাথে কি তাহলে তিনি এক ধরনের সাংঘর্ষিক অবস্থানে চলে যাচ্ছেন? না, উনি ওনার একটা আশঙ্কার কথা জানিয়েছেন। আমাদের যে আইন শৃঙ্খলার যা অবস্থা, যে নাজুক অবস্থা, আপনি জানেন যে নির্বাচন আইন শৃঙ্খলা এবং মাঠ প্রশাসন, পুলিশ, এসব কিন্তু ওতপ্রোতভাবে জড়িত একটা সুষ্ঠু নিরপেক্ষ। আমরা বিগত 3টা টার্মে এদেরকে বিক্রি করেই কিন্তু হাসিনা, এদেরকে কন্ট্রোল করেই কিন্তু হাসিনা স্বৈরাচার হয়েছিল বা রাতের ভোট করেছিল। তা আমাদের একটা আশঙ্কা যে এই আইন শৃঙ্খলা, খোদ নির্বাচন কমিশনারও কিন্তু বলেছেন যে প্রাতিষ্ঠানিক বা আইনি কাঠামোগত পরিবর্তন ছাড়া যে আবার যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু ওই একই পথেই হাঁটা হবে। ইভেন এই যে পুলিশের কথা যদি আমরা বলি, তারা কিন্তু একটা স্বাধীন সংস্কার কমিশন, তারা একটা স্বাধীন কমিশন করতে চেয়েছিল, খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটাতে বাদ সেধেছে। এবং মাঠ প্রশাসন এবং যা অবস্থা আমরা দেখছি, কয়েকজন ডিসিকে বদল করে দেওয়া বা বদলি করে দেওয়া, এটাতেই কি তার ওই নিরপেক্ষ একটা নির্বাচনের একটা, যেটা আগে ওনারা বলতেন লেভেল প্লেইং ফিল্ড, তো তৈরি হয় না। এই আশঙ্কার জায়গা থেকে কিন্তু, এবং মাঠ প্রশাসনের সাথে আমাদের যে দূরত্ব, আমাদেরকে যে ওয়েলকাম না করার, কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাই এমন যে 2টা বড় রাজনৈতিক দল আছে, একটা গেছে, এখন তাহলে আরেকটা ক্ষমতায় আসবে। সো তাদের একটা মাইন্ডসেটই যে তাদেরকে প্রতি একটা, তাদের একটা সফটনেস আছে বা ঘৃণা আছে, এটা কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত। সো এগুলা যদি সংস্কার না হয় এবং আইন শৃঙ্খলা, বিশেষ করে পুলিশ এবং যেসব বাহিনী হাসিনাকে সার্ভ করে এসেছে, এগুলার যদি ন্যূনতম সংস্কার না হয়, তাহলে এত অল্প সময়ের মধ্যে নির্বাচনটা আবার করা কঠিন হবে বলে উনি আশঙ্কা প্রকাশ করেছেন। ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে এই বছরের শেষ নাগাদ নির্বাচন কিংবা জানুয়ারিতে কিংবা মার্চের মধ্যে নির্বাচন, সরকারের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা আমরা শুনেছি। কথা হচ্ছে এই সব কিছুর ছাপিয়ে আসলে রাজনৈতিক দলগুলো সবাই মিলে একটা সুষ্ঠু পরিবেশ চায় কিনা, সেই প্রসঙ্গটা আসে। সেখানে বিএনপির সাথে জামাত এবং জাতীয় নাগরিক পার্টি, তাদের যে দৃশ্যমান তফাৎগুলো আস্তে আস্তে সামনে আসছে, এই সব কিছু সামলে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সামলে সরকারের জন্য নির্বাচন আয়োজন করার জন্য আসলে কি করা উচিত? যে জাতীয় ঐক্যমত্যের কথা বলা হচ্ছে, সেটাই কি একমাত্র রাস্তা, নাকি আরো কিছু আছে তাদের হাতে? জি, আরো কিছু আছে, এখানে কিছু বোঝাপড়ার বিষয় আছে। সবাই নির্ভর থাকতে চায়। নির্বাচনমুখী যে শব্দটা, সেটা প্রকারান্তরে আরেকটা অর্থ হচ্ছে ক্ষমতামুখী। তো বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, নির্যাতিত, নিপীড়িত,
মজলুম পর্যায়ের, কিন্তু তারা সরকার হটানোর পথে তাদের মতো অর্থাৎ আমাদের ছাত্রদের মতো সফল হয়নি। একটা ব্যবধান ওখানে আছে, কিন্তু উভয়ের চাওয়া কিন্তু এক জায়গায় ছিল। তো ওই চাওয়ার সাথে গত কদিনে দুপক্ষের যেসব কথাবার্তা, তাতে মনে হয় না যে 7 মাস আগে তারা একসাথে এত আন্তরিক ছিলেন, এত হরিহর আত্মা ছিলেন, জড়োয়া ভাই বোনের মতো ছিলেন। সম্প্রতি নতুন যে দল এনসিপি, বিএনপি অথবা জামাতে ইসলামে, তাদের প্রত্যেকেই কিন্তু একটু অতিমাত্রায় কৌশলী। তো আবার এই কৌশল কিন্তু তাদের যার যার জায়গা থেকে কিছু শঙ্কার কারণেই, তাদের মধ্যে কিছু অনাস্থা তৈরি হয়েছে, কিছু অসহিষ্ণুতা তৈরি হয়েছে যৌক্তিক কারণেই। বিএনপির দিক থেকে তারা সন্দেহ করে যে দিন যত যাবে একটার পর একটা সমস্যা বাড়বে, এর মধ্য দিয়ে নির্বাচনটা শুধু বিলম্বিতই হতে থাকবে। তারা যেই আশঙ্কাটা করছে এটা কিন্তু অভিজ্ঞতা থেকে করছে, বিশেষ করে সংস্কার। এই সংস্কারের নামে তারা কিন্তু ভুগেছে অনেক। 1/11-এ সংস্কার তখন একটা গালি ছিল, বাজে শব্দ ছিল। ওই সংস্কারের নামে তাদেরকে নিপীড়ন করা হয়েছে। আবার একটা সময়ে তারাই কিন্তু 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। কখন দিয়েছে? এরকম শান্ত সুনির্বিড় সময়ে নয়, যখন তাদের পার্টি অফিসটা বন্ধ, তারা রাস্তাঘাটেও দাঁড়াতে পারে না। ওই সময়ে সরকারের চোখের দিকে চোখ রেখে কিন্তু তারা সংস্কার প্রস্তাব দিয়েছে। ওটা দুঃসাহস ছিল। তো ওই 31 দফার সংস্কারের অনেক কিছু বর্তমানেও কিন্তু আলোচনা হচ্ছে। হয়তো একটু সংস্কার ওখানে আরও একটু বাড়তি সংস্কার লাগতে পারে, মেরামত লাগতে পারে। আবার ছাত্ররা যেটা চাচ্ছে, তাদেরও তো আকাঙ্ক্ষা জাগতে পারে যে তারা একটা 5 আগস্ট ঘটিয়েছে বাংলাদেশে। তো ঘটিয়েছে মানে শুধু ঘটিয়েছে তা তো না, যিনি ক্ষমতা ত্যাগ করেছেন তিনি দেশ ত্যাগও করেছেন। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা নতুন ঘটনা। বাংলাদেশে এই মানের ঘটনা কিন্তু আর ঘটেনি। ক্ষমতা ত্যাগ করার ঘটনা আছে, কিন্তু দেশ ত্যাগ করার ঘটনা নেই। এমনকি যাকে স্বৈরাচারী হিসাবে সম্বোধন করলে তিনি নিজেও না করতেন না, মাথা নাড়তেন, জেনারেল এরশাদ, স্বৈরাচারী এরশাদ, ওনার আপনজনরাও বলতেন মনে হয় যেন স্বৈরাচার নামের বোধহয় একটা অংশ আর কি, কাজী বা চৌধুরী এদের নামের আগে পিছিয়ে কিছু থাকে একটা, ওই রকম। তো উনিও কিন্তু পালাননি, জেলে গেছেন। তো এবার পালানো লেগেছে। তো এটা আবার এই ছাত্রদের পক্ষে সম্ভব হয়েছে। তো তাদের একটা আকাঙ্ক্ষা জাগতে পারে। তারা মূলত যেটা চাচ্ছে তারা একটু কঠিন করে চাচ্ছে। তো আবার কঠিনটাই সহজ। তারা যখন আন্দোলন করে, আপনি খেয়াল করে দেখবেন, তখন তারা কিছু শব্দ ইউজ করতো, ইংরেজি শব্দ, ঢাকা ব্লকেট, শাটডাউন, কমপ্লিট শাটডাউন। তখন কিন্তু বিএনপি বা অন্যান্য দল বলেনি যে এসব ইংরেজি, এগুলো বড় কঠিন শব্দ, এগুলো মানে না। অর্থ বুঝেছে কিন্তু যে তারা কি চায়। এখন তারা আবার কিছু শব্দ ব্যবহার করছে, সেকেন্ড রিপাবলিক। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা আবার কি জিনিস, সেকেন্ড কি, আবার পাবলিক কি, রিপাবলিক কি। আসলে বোঝে বিএনপি কি চাচ্ছে। তারা একটা বন্দোবস্ত চাচ্ছে, মূল কথা যেটা। তো বন্দোবস্তটা কি? যেন এই দেশে আর ফ্যাসিস্ট তৈরি না হয়, ওই রাস্তাটা তারা বন্ধ করতে চাচ্ছে। কিন্তু গত 7 মাসে ওই ধরনের কোনো লক্ষণ কিন্তু আমরা এখনো দেখিনি। সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, সংস্কার মাননীয় প্রধান উপদেষ্টা সঠিক বলেছেন যে সংস্কার তো এখনো শুরু হয়নি। কথা তো সত্য। সংস্কার কমিশন হয়েছে, তারা কিছু প্রস্তাব দিয়েছে, সুপারিশ দিয়েছে, ওইটা কিন্তু সংস্কার না। প্রস্তাব এক জিনিস, সুপারিশ এক জিনিস, সিদ্ধান্ত আরেক জিনিস। তো এরই মধ্যে আপনি খেয়াল করে দেখেন, আমি 2-3টা বলি ছোট্ট ছোট্ট করে, যে সংস্কার প্রস্তাব এসেছে নির্বাচন কেন্দ্রিক, ওইটা কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন সিইসি মহোদয়। তিনি ঠান্ডা মানুষ, নিরিবিলি কথা বলেন, প্রতিক্রিয়াটা বড় রুক্ষভাবে দিয়েছেন যে প্রস্তাব দেওয়া হয়েছে এতে তো আর নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়ে যায়। বিচারাঙ্গন নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে, ওখানে সুনির্দিষ্ট কয়েকটি বিষয় আছে। একটি তো আছে যে আইনজীবীদের বা আইনাঙ্গনে যারা আছেন তারা যেন রাজনীতি করতে না পারেন। এর মধ্যে তারা কিন্তু খেপে গেছেন, চটে গেছেন। প্রশাসনিক কিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন, ডিসি সাহেব রাচ্ছা মতো খেপেছেন। তারা কিন্তু আদার্স কথা বলেন। ডিসি সাহেবদের নামে বদলের প্রস্তাব এসেছে, যে জেলা প্রশাসক শব্দটা মানায় না। এভাবে প্রত্যেকটা সেক্টর থেকে যে বার্তাটা আসছে, অর্থাৎ সংস্কারের দিকে আসলে কেউ খুব একটা যেতে চাচ্ছেন না, মূল কথা ওটা। আর যেটা বলা হচ্ছে চলমান প্রক্রিয়া, সংশোধন বা মেরামত তো অবশ্যই চলমান প্রক্রিয়া, কিন্তু এই সংস্কার আর এখনকার সংস্কার কিন্তু এক না। যেখানে আমরা 15 বছর 7 মাস সহ্য করতে পেরেছি, ওখানে মাত্র 7টা মাস কিন্তু বিএনপির কাছে কঠিন মনে হচ্ছে। আবার তাদের জায়গা থেকে কঠিন মনে হওয়াটা স্বাভাবিক। তারা এই ক্ষমতায় আসবে বলে শুধু শপথ নেওয়াটা বাকি। ঠিক এই সময়ে যে উৎপাতগুলো তারা দেখছে চারদিকে, নতুন ছাত্র সংগঠন, নতুনদের আবার একটা নতুন এনসিপি, ওখানেও এনপি আছে, বিএনপি, ওখানেও এনপি আছে, শুধু সি বাদ, ওদের সাথে বি আছে। তো
কাছাকাছি নাম। তো তারা আবার মানুষের কাছাকাছি যাচ্ছেন, তারা এরই মধ্যে কিছু নতুনত্ব তৈরি করেছেন, সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, সারা দেশে আলোচিত। আবার জামাতে ইসলামীও চালাকি চাতুরিতে ক্ষেত্রবিশেষে বিএনপির চেয়ে অত্যন্ত আগুয়ান। আবার জামাত ইসলামের দাবি অথবা কথাবার্তার সাথে তাদের সংগঠনের কিছু টুকটাক মিল আছে। আবার দেখেন বিএনপি দ্রুত নির্বাচন চায়, ওখান থেকে ভারতও দ্রুত নির্বাচন চায়। এখানে এত সমীকরণ মিলে গেছে, অর্থাৎ কে কাকে সন্দেহ করছে, কে কাকে আপন ভাবতে পারছে না। আবার তাদের সংগঠনে যেটা ঘটেছে এটা কিন্তু তারা এখন নতুন করে রিয়েলাইজ করছে বিএনপি, যে তখন ছাত্রলীগের ভিতরে শিবির, শিবিরের ভিতরে ছাত্রলীগ, আবার দুটা মিলে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কে কোন দিকে আছে, এখনও কে কোন দিকে আছে পরিষ্কার নয়। কিন্তু আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিএনপিতে ঢুকে পড়ছে 2-1 জন, আবার তাদের সাথেও আছে 2-1 জন। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন প্রতিদিন 1-2টা ছবি কিন্তু আসছে। অর্থাৎ একটা অন্ধকার, একটা সন্দেহের বিষয় এখনো বিদ্যমান, যে কারণে অনাস্থাটা পরস্পরের প্রতি। কিন্তু এই অনাস্থা সম্ভবত সামনে আরেকটা সংঘাত ডেকে আনছে। এরই মধ্যে আমরা ওই নমুনা কিন্তু দেখছি। আমাদের নাহিদ ইসলাম স্পষ্ট বলেছেন যে এখন কিন্তু সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী ছাত্র বা ছাত্রনেতা বা আরও কতগুলো শব্দ তারা, সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক, মুখপাত্র, এই ধরনের কিছু শব্দ তারা ব্যবহার করে, যে এগুলো এখন আর ফাংশনাল না। কিন্তু তাদের তৎপরতা কিন্তু সারা দেশে। আমি ছোট্ট 2-1টা ঘটনা বলি, যে এক ধরনের এগুলো কিন্তু নাশকতামূলক। টাঙ্গাইলে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ঢুকে গেছে কয়েকজন ছাত্র, ঢুকে সাথে গুলাবিশেক পাগল নিয়ে ঢুকছে সাথে, যে ওই বাড়িটাকে ওরা পাগলের কারখানা বানাবে। বাগেরহাটের এক ভদ্রলোক আওয়ামী লীগ করতেন, ভদ্রলোক এখন বোধহয় সম্ভবত প্যারালাইজড, কথাবার্তাও বলতে পারেন না, ওনার নাম বোধহয় প্রফেসর দারু, খুব আলোচিত এমপি এক সময়ের, যে আওয়ামী লীগ করা মানুষ এত নিরীহ হয় কিভাবে। কারণ আওয়ামী লীগ করা বলতে মানুষ মনে করে একটু দাপটশালী। ওই ভদ্রলোক এত নিরীহ, তার একটা মেয়ে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে ঢাকায়, তাকে ঢাকার থেকে ধরে নিয়ে গেছে গত বৃহস্পতিবার রাতে। সে কিছুই জানে না যে কেন ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে গেছে কোথায়? বাগেরহাটে নিয়ে ওখানে পুলিশের কাছে তাকে সুপর্দ করেছে। সে এখন পর্যন্ত জানে না তার অপরাধটা কি। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ধারাবাহিকতায় আপনি দেখেন কক্সবাজারে এক ওসি সাহেব এক গরু চোরের সর্দারকে ধরেছে। এবার ওই সর্দারের শিষ্য সামন্তরা গিয়ে ওসি সাহেবের বাড়িতে যত গরু আছে সবগুলো নিয়ে গেছে। এই যে একটা অরাজকতা, আরেক ধরনের নাশকতা, ফেসিস্টের চেয়ে আরো বেশি কিছু, এগুলো থেকে যদি নিষ্কৃতি পেতে হয়, ওই ক্ষেত্রে তো বিএনপির সন্দেহ অত্যন্ত অমূলক মনে হয় না। যে তারা যে সন্দেহ করছে যে সামনে অঘটন আরো বাড়বে, আরো ঘটবে, কেউ কিন্তু এগুলো দায়িত্ব নিচ্ছে না। এনসিপিও দায়িত্ব নিচ্ছে না যে এরা আমাদের লোক না, অথবা আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করব। বিএনপি বরং মাঝে মধ্যে তাদের কাউকে একটু শাস্তি টাস্তি দেয়। থেকে তো বলা হয়েছে যে যদি সমন্বয়ক পরিচয়ে কেউ কিছু করে তাদের বিরুদ্ধে যদির আর অবকাশ নেই, ওরা যা করার করে ফেলছে। এখানে যদির আর সুযোগে নাই, যদি করে ওরা তো করেই ফেলেছে, করে যাচ্ছে অনেক বড়। আমার মনে হয় বুঝতে পেরেছি। উনি আপনার কাছে ফেরত আসতে চাই, এই যে অবস্থাটা সেখানে আসলে সামনের দিনগুলোতে মোটামুটি একটা শৃঙ্খলা রক্ষা করে নির্বাচনের দিকে যাওয়ার রাস্তাটা কি? দেখেন, নির্বাচন যে জেগে ঘুমায় তাকে উঠানো যায় না, যে ঘুমায় তাকে জাগানো যায়। যারা আজকে কথা বলছে, দেখেন নাহিদ 2 দিন আগে সরকারের সাথে ছিল, তখন কিন্তু সে সরকারের কোনো বদনাম করে নাই। 2 দিন আগে ওই জায়গা থেকে সে চলে এসে এখন সরকারের বদনাম করছে, এবং সে বলছে যে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশিং ব্যবস্থা মনে করি না একটি জাতীয় নির্বাচন সম্ভব। বুঝেন সার্জিস, সে কি বলছে? যে পর্যন্ত শেখ হাসিনা ফাঁসি না হবে, এই যে ভাষাগুলো, ফাঁসি না হবে, এটা তো আইনের ব্যাপার। তারা মামলার, আপনি তো একজন অ্যাডভোকেট, মামলার মেরিটটা কতটুকু, মামলা যেতে কতদিন সময় লাগে, ফাঁসি পর্যন্ত যেতে কতদিন সময় লাগে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি। বাংলাদেশে আরও দেরি হয়, যদি ত্বরিত হয় সেটা কতদিন, ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। কি সুন্দর, মানে ইসের আবদার, মামাবাড়ির আবদার, এইসব আবদারে তো কয়দিন আপনার সহ্য করবে মানুষ? এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ আজ থেকে 7 মাস আগের যে কমিটি আর আজকের কমিটি, 7 মাস আগের যে মানুষগুলোকে আমরা সন্তান মনে করতাম, এখন তারা পরিপূর্ণ হঠাৎ করে রাতারাতি সাবালক হয়ে গেছে। তো সাবালকদের জন্য তো আইন আপনার জন্য, আমার জন্য, ওই সাবালকদের জন্য সমান। ওইখানে কিন্তু কোনো এক্সকিউজ বলতে কোনো শব্দ নাই আর। তো যখন নাই, এখন দেখেন
গাজীপুরে যে ডাকাতিটা করার জন্য গেল, ওইখানে কিন্তু জনগণ প্রোটেস্ট করলো, করে যত রকমই তালবাহানা করে একটা জবাব দেখ, জবাব কিন্তু জনগণ বুঝে। 2 মাস আগেও যারা চিফ অ্যাডভাইজারের পক্ষে কথা বলছে, এখন যদি টকশো আমি অনেক করি, এখন যদি দেখি প্রশ্ন উত্তর পর্বে 3-4টা প্রশ্ন করলে 4টাই তাদের বিরুদ্ধে যায়। কিংবা এই যে ছাত্ররা যারা সাবেক ছাত্ররা, তাদের পড়াশোনা শেষ হওয়ার আগেই সাবেক হয়ে গেছে। আমাদেরও কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেকেই ঢুকেছে, অনেকেই জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে, বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে ফেলেছে, কিন্তু ডিগ্রি নিয়ে বের হতে পারে নাই। অনেক ভালো ছাত্ররা, আবার মন্দ ছাত্ররাও কিন্তু কোনো মতো ঢুকে কিন্তু ঠিকঠাক মতো ডিগ্রি নিয়ে বের হয়েছে। অতএব এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না। রাষ্ট্র অতীতের স্বৈরাচারদের জন্য যেমন ছিল, নব্য স্বৈরাচারদের জন্য একই অবস্থা হবে। ধন্যবাদ। এবং রেভুলেশন ডেলি আসে না, রেভুলেশন কিন্তু 5 বছর 10 বছর 20 বছরে যে রাজুতে চলো বললেই রাজু এসে যাবে, এটা কিন্তু সবসময় হবে না। ধন্যবাদ। তাজমা জামিন যদি আর কিছু যোগ করা থাকে। হ্যাঁ, আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না, আমি বলতে চাই এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া, আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা। এই গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী এতগুলা মানুষ, এতগুলা তরুণ, এতগুলা ছাত্র, এতগুলা ছেলে মেয়ে যে অভূতপূর্ব ইতিহাস বাংলাদেশে ঘটালো, তারা আমার মনে হয় যে যখন সেটা টকশোর মঞ্চ হোক আর যেখানেই হোক, এই সম্মানের যে আমাদেরকে যে একটা নেগলেক্ট করা এবং আমাদের বক্তব্যকে যে ছোট করে খাটো করে দেখার এটা আমাদের নতুন রাজনৈতিক দলগুলোর অনেকগুলোর মধ্যে এটা অন্যতম একটা চ্যালেঞ্জ আমরা খুব ফেস করছি। আরেকটা যেটা যে ভাই বললেন ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু, আসলে এরকম ঘটনা আমরা কিন্তু যেটা সবসময় বলি, সেটা সমন্বয়ক পরিচয় হোক, আমাদের পরিচয় হোক, আমাদের দলের হোক, আমাদের পার্টির হোক, যেইভাবেই হোক, যদি কেউ অপরাধ করে এবং অপরাধ প্রমাণিত হয়, তার আমিও যদি অপরাধ করি আমিও বলবো যে আমাকে গ্রেফতার করেন। এটা কিন্তু আমরা সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে আর কোনোভাবেই যেতে চাই না। কিন্তু তাই বলে আমাদের পার্টির কেউ কিন্তু বাজারে মাইকিং করে বলে না যে পুরা বাজার আমার দখলে, আমাকে না বলে সবারকে আমাকে চাঁদা দিয়ে তারপরে এখানে বাজার সদাই করতে হবে বা ব্যবসা করতে হবে, বা আমাকে জিজ্ঞেস না করে কাউকে গ্রেফতার করা যাবে না, এ ধরনের বক্তব্য। এবং বিএনপি নিজেই স্বীকার করেছে যে গত 7 মাসে প্রায় 3000-এর মতো তাদের সদস্যদেরকে বহিষ্কার করতে হয়েছে। সেটা তো মানে এটা ওনারা অনেকটা গর্ব করে বলে, যদিও এটা গর্ব করে বলার মতো একেবারেই বিষয় না। এবং অন্তর্কোন্দলে তাদের হচ্ছে প্রায় 30 জনের মতো বেশি এটা ডকুমেন্টেড যে নিহত হয়েছেন। এইসব সেখানে একজন সমন্বয়ক বা একজনকে বিনা ইয়াতে তুলে নিয়ে গেল, অ্যারেস্ট হলো, এটাকে যদি আপনি বলেন যে ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়। ফ্যাসিস্ট কিন্তু গত 15 বছর মানুষের ভোটাধিকার কেড়েছে, মানবাধিকার কেড়েছে, এতগুলা গুম খুন বিচার বহির্ভূত হত্যা, মানে কি না করে নাই। এরকম একটা নৃশংস পিশাচ গণহত্যাকারী একটা রেজিমের সাথে বা একটা ইয়ার সাথে যদি আপনি এরকম একটা ঘটনাকে একটা অন্তর্বর্তী সরকারের অবস্থায়, একটা আমরা খুব নাজুক অবস্থায় আছে, এটা যদি আপনি তুলনা করেন, এটা খুবই দুঃখজনক। অনেক ধন্যবাদ আপনাদের 3জনকে। আজকের মতো সময় আসলে ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।